যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে এখন সরকার চলছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা নানা কাজে হাত দিয়েছে। আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে উপদেষ্টা পরিষদের কলেরও বৃদ্ধি করা হয়েছে, ৩ জন নতুন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, দু এক ক্ষেত্রে উপদেষ্টাদের পোর্টফোলিও পরিবর্তন করা হয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি, বিশেষ করে যে সমস্ত উপদেষ্টারা নিয়োগ পেয়েছেন তাদেরকে নিয়ে তাদের যোগ্যতার প্রশ্নে কথা বলা হচ্ছে, তাদের অতীতের যে রেকর্ড অর্থাৎ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার কথা নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং কেউ কেউ বলছেন যে এটি খুব একটা ভালো চয়েস হয়নি, এবং অনেকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। ঠিক আপনার মুখ থেকে একটু জানতে চাই যে এই উপদেষ্টা পরিষদের কলেবর নিয়ে যে সিদ্ধান্ত হলো তাতে আপনাদের প্রতিক্রিয়া কি বা ব্যাপারটা কি, আপনারা কিভাবে দেখছেন? মোশাররফ ভাই। ধন্যবাদ জনাব আশরাফুল আজম ভাই এবং উপস্থিত ডক্টর মঞ্জুর চৌধুরী সহ দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গত 5ই আগস্টের যে একটি পরিবর্তন বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের কিন্তু একটা নানা প্রত্যাশা আছে। বিশেষ করে প্রায় 15.5 বছর একটি সরকার তার নিজের কায়দায় দেশটাকে পরিচালনা করেছে, যেখানে সংবিধান বলেন, মানবাধিকার বলেন, বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, সবকিছুকে তারা বিদ্যাঙ্গুলি দেখিয়ে তাদের শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা নানা পদক্ষেপ নিয়েছে, যে আমাদের দেশটাকে একটা নানা সংকটের মধ্যে ফেলে দিয়েছে, যার সর্বশেষ বহিঃপ্রকাশ হলো এই ছাত্র গণ অভ্যুত্থান। যার পর দায়িত্ব নিয়েছে, আপনি দেখেন যে আমাদের কনস্টিটিউশনে না থাকার পরও জনাব একটি হাইকোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশনার মাধ্যমে জনাব ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের প্রত্যাশা যে একটা সংস্কার এর মাধ্যমে আগামী দিন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য, এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলি কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছে। যার কারণে আপনি যে কথাটি বলেছেন, আমরা মনে করি যে আসলে বাংলাদেশের মতো একটি দলে যেখানে প্রায় 50টির মতো মন্ত্রণালয়, সেখানে আসলে 20 জন লোক দিয়ে মন্ত্রণালয় চালানো সম্ভব না। উনি বাড়িয়েছে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনিও যে কথাটি আপনার উপস্থাপনে বলেছেন যে অভিজ্ঞতা বা যোগ্যতা বা গ্রহণযোগ্যতা নিয়ে একটি প্রশ্ন করতে রয়ে যাচ্ছে, যেটা আমরা পত্র পত্রিকা, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু ব্যাপক সমালোচনা লক্ষ্য করি। তবে আমাদের মনে হয় এই দায়িত্বটা কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে নিতে হবে, কারণ ওনার নেতৃত্বে এই সরকারটা প্রতিষ্ঠা হচ্ছে। আর আমরা যারা রাজনৈতিক দলের কর্মী আছি, আমরা যারা নেতা আছি বা আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রত্যাশা আমাদের দেশটাকে যে একটা লাইনচ্যুত হয়ে গেছে সেই জায়গা থেকে ফিরিয়ে এনে গণতন্ত্রের সড়কে উন্মোচন করা, এইটা হলো আমাদের মূল প্রত্যাশা। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এই সরকারের কাছে মানে আমি মনে করি 2টা চ্যালেঞ্জ আছে, খুব ভীষণভাবে 2টা চ্যালেঞ্জ তাদের মোকাবেলা করতে হবে। একটা হলো একভাবে যেমন সংস্কারের দিকে তাদেরকে এগিয়ে একটা নির্বাচনের দিকে যেতে হবে, পাশাপাশি তারা কিন্তু একটা সরকারও পরিচালনা করে, সেই সরকারের পরিচালনা করে জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু তাদের এগিয়ে যেতে হবে। আপনি দেখেন এই 3 মাসের মধ্যে মানুষের মধ্যে অনেকটা কিন্তু একটা অস্বস্তি ইতিমধ্যে দেখা দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের প্রত্যাশার সাথে সঙ্গতিহীন কিছু কার্যক্রম, সর্বোপরি সংস্কারের যে একটা নির্বাচনের মাধ্যমেই আগামী দিনে এই সরকার তার কার্যক্রম সমাপ্তি করবে, সেই ক্ষেত্রে কেমন একটা ধীরগতি আমরা লক্ষ্য করি, যার মধ্যে মানুষের মাঝে কিন্তু একটা অস্বস্তি আমরা লক্ষ্য করছি সর্বক্ষেত্রে। আর আরেকটি যে জিনিসটি হলো, এই সরকার কিন্তু আমি মনে করি যে তাদের কি মূল এজেন্ডা, যার কারণে আমরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি যে আপনার একটা রূপরেখা ঘোষণা করেন, আপনার একটা রোড ম্যাপ ঘোষণা করেন যে কিভাবে আপনারা এগিয়ে যেতে চান, কতদিন আপনাদের সংস্কারের দরকার। এই সরকার আসার পর অন্তপক্ষে আমার জানা মতে যে 3বার আপনাদের সাথে কিন্তু বৈঠক হয়েছে, আনুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছে, এবং অন্য অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে সাথে বৈঠক হয়েছে। আপনারা বলেছেন যে একটা রোডম্যাপ অনেকদিন থেকে বলছেন, কিন্তু 3 মাসের অধিক সময় রোডম্যাপটা এলো না। তো এখানে অনেকে সংশয় দ্বিধা করছে যে আসলে সরকারের উদ্দেশ্য নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। এ ধরনের কোনো প্রশ্ন বা আপনাদের মধ্যে কোন রকম কি বলা যায় যে উদ্বেগ অথবা উৎকণ্ঠা আছে কিনা? না, আপনি স্পষ্ট আপনি যে কথাটি বলেছেন, আসলে আমি কি কোন ভাষায় বলবো, আমি যতটুকু আমরা তো যাইনি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ গেছে, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। একটা বিএনপির মতো রাজনৈতিক দলের সংস্কার নিয়ে
উপদেষ্টা মন্ডলীর যেই আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনার 30-35 মিনিটে কি আলোচনা সম্ভব? বরং আমি যেটা আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যেটা অবহিত করেছেন যে বিএনপি সংস্কারের জন্য সুনির্দিষ্টভাবে লিখিত রিটেন একেবারে, যে আপনি জানেন যে রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি 31 দফা একটি দিয়েছে। সেই দফার মধ্যে আপনি কি কি সংস্কার করতে হবে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, যে বিএনপি বলেছে আমাদের সাথে আলোচনার কোনো প্রয়োজন নাই, আমাদের প্রস্তাবনা আপনাদের টেবিলে দেওয়া হয়েছে, এইটা এবং আপনাদের ভাবনা একে সমন্বয় করে আপনারা কর্মসূচি গ্রহণ করতে পারেন, আগামী দিনে পদক্ষেপ নিতে পারেন। পাশাপাশি আমি আপনার সহায়তা করার জন্য আমি ডক্টর মঞ্জুর চৌধুরী সাহেব আছেন, আমি বলতে চাই আপনি দেখেন সংস্কার নিয়ে বেশি দেরি হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ বিএনপি তার সংস্কার প্রস্তাব লিখিতভাবে দিয়েছে, জামাতে ইসলামী লিখিতভাবে দিয়েছে, এবং বাম গণতান্ত্রিক ঐক্যজোট মানে 3 যে রাজনৈতিক শক্তিটা বর্তমানে সক্রিয় তারাও কিন্তু লিখিতভাবে দিয়েছে। সুতরাং আমি মনে করি বা আমাদের দল মনে করে যে সংস্কারের প্রস্তাবনা অলরেডি রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বা যারা কমিশন গঠন করা হয়েছে 6টি, কেউ বলে 6টা, কেউ বলে 11টা, এরা এখন কি চিন্তা ভাবনা করে এর সাথে সমন্বয় করে রাজনৈতিক দলের সাথে আলোচনা করলে খুব একটা বেশি সময় নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি।